আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশকে ২০ লাখ টিকা দেবে ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় সম্মতিপত্র সই। ৮৩৫ ইউনিয়ন পরিষদে কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সহিংসতার চেষ্টা করলে ব্যবস্থা, বললেন সিইসি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও থামছে না ভাড়া নৈরাজ্য। সিটিং গেটলক সার্ভিস থাকবে না, বলছে মালিক সমিতি। জলবায়ু ক্ষতিপূরণ নিয়ে বিশ্ব নেতাদের গড়িমসি, মুখ থুবড়ে পড়বে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: প্রকৃতির লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর, ডাকে পাহাড়কন্যা সোমেশ্বরী, আকর্ষণ করে বিজয়পুরের সাদামাটি। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মতিপত্র সই করেছে দুই দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রধানমন্ত্রী জাঁ কাস্তেক্সের উপস্থিতিতে দ্বিপক্ষীয় বৈঠকে সমঝোতা সই হয়। এছাড়া বাংলাদেশকে করোনা ভাইরাসের ২০ লাখ টাকা দেবে ফ্রান্স, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্যারিসে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলিজি প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটির রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজকীয় এলিজি প্রাসাদে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপ হয় পারস্পরিক আর্থসামাজিক সহায়তা ও অংশীদারিত্ব নিয়ে। দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করতে জোর দেওয়া হয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, সক্ষমতা বৃদ্ধি ও সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে। এদিন ফ্রান্সের প্রধানমন্ত্রী জাঁ কাস্তেক্সের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন বঙ্গবন্ধু কন্যা। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষর হয় সমঝোতা স্মারক। প্রতিরক্ষা সহায়তার সম্মতিকে স্বাগত জানান দুই দেশের শীর্ষ নেতারা। যৌথ বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি অবাধ, মুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে দেখতে চায় বাংলাদেশ ও ফ্রান্স। এছাড়া বাংলাদেশকে করোনা ভাইরাসের ২০ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও প্রধানমন্ত্রী জাঁ কাস্তেক্সে এই টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। কাল ৮৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। দলের পরিচয়ে বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করলেও স্বতন্ত্র হিসেবে অনেকেই মাঠে আছেন। আর আওয়ামী লীগের ৬ শতাধিকের বেশি বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউনিয়ন পরিষদে ভোট। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ৮১ জন। সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২০৩ জন এবং সংরক্ষিত সদস্য ৭৬ জন বিনা ভোটেই জয় পেয়েছেন। নির্বাচনে বিএনপির প্রার্থীরাও আছেন মাঠে। দল থেকে প্রতীক না পেলেও ৩১১ জন স্বতন্ত্র প্রার্থী মাঠে আছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৬৯২ জন। প্রার্থীদের সমর্থকদের মাঝে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটেছে। এতে বিব্রত খোদ নির্বাচন কমিশন। তবে সহিংসতা ঠেকাতে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ভ্রাম্যমাণ আদালতও মাঠে থাকবে, প্রস্তুত আছে রিজার্ভ ফোর্স।
নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন সভা শেষে সিইসি বলেন, নির্বাচনের মাঠে উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনেরই বহিঃপ্রকাশ। নির্বাচনের সাথে সম্পৃক্ত সকলের সহনশীলতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে। যারা নির্বাচন পরিচালনা করেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনের সমর্থক এবং জনগণ যারা ভোটার, তাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। তারা এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সবই তাদের নিজেদের কাছাকাছি লোক, আত্মীয় স্বজন, এক পাড়া মহল্লার লোক অথবা অপর পাড়া মহল্লার লোক, এদের মধ্যে এই সংঘাত যাতে না হয় সেরকম তাদের কাছে আমরা বারবার আহ্বান করি। এদিকে চতুর্থ ধাপে 840 ইউনিয়ন পরিষদ এবং 3টি পৌরসভার ভোট হবে 23 ডিসেম্বর। ইসি সচিব তফসিল ঘোষণা করেছেন। ইউপি হলো আমাদের 840টি। মনোনয়নপত্র দাখিলের তারিখ 25 নভেম্বর 2021, বাছাইয়ের তারিখ 29 নভেম্বর 2021 এবং ভোট গ্রহণের তারিখ 23 ডিসেম্বর। পৌরসভার যে সাধারণ নির্বাচন আমাদের নবম ধাপে, সেটি কক্সবাজারের টেকনাফ পৌরসভা, নরসিংদীর রায়পুরা পৌরসভা এবং পাবনার আটঘরিয়া পৌরসভা, এই তিনটির তফসিলও একইভাবে। উৎসব মুখর ভোটের আশাবাদ নির্বাচন কমিশনের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত 25 জন আহত হয়েছে। গাইবান্ধার রামচন্দ্রপুরে প্রতিপক্ষের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে, এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় 19 জনের নামসহ অজ্ঞাত 50 থেকে 60 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কুমিল্লার মেঘনায় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি ক্লাবে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। নেত্রকোনায় আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শরীয়তপুরের আঙ্গারিয়ায় প্রতিপক্ষের সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট হয়েছে। মাদারীপুরের কালকিনিতে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও থামছে না গণপরিবহনে ভাড়া আদায় নিয়ে নৈরাজ্য। নতুন তালিকা প্রদর্শন না করেই চলছে বাড়তি ভাড়া আদায়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান এড়াতে অনেক গণপরিবহন সড়কে না নামায় তৈরি হয়েছে কৃত্রিম সংকট। আর বাস মালিক সমিতি বলছে এখন থেকে সিটিং ও গেটলক সার্ভিস থাকবে না। মেহেদি হাসানের রিপোর্ট। মিরপুর চিড়িয়াখানা থেকে গুলিস্তান, এ দূরত্বে আগে ভাড়া ছিল 25 টাকা। নতুন ভাড়া কার্যকরের পর আদায় করা হচ্ছে 35 টাকা, অর্থাৎ ভাড়া বেড়েছে 40%। আগে 25 টাকা নিত আর কি, এখন হচ্ছে 35 টাকা নেই। তো এটা তো আমাদের থেকে বাড়তি নেওয়া হচ্ছে ভাড়াটা। প্রতিটি বাসে ভাড়ার নতুন তালিকা প্রদর্শনের সিদ্ধান্ত মানা হচ্ছে না। চার্ট আছে, ঠিক আছে, আমরা মানে লেবেলিং করা লাগবে তো। কালকে রাতে আর কি কাছে রাখছি, এখনো চার্ট করা হয় নাই। এই যে ফটোকপি করতে হবে, মারতে হবে, সময় পাইনি। প্রায় প্রতিটি বাসেই অনিয়ম পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এখন পর্যন্ত একটা মাত্র বাসে পেয়েছি যে তারা নতুন যে ভাড়ার হার সেই কাগজ তারা ঝুলিয়ে রেখেছে, আর কেউ এটা করেনি। আর অনেকেই অতিরিক্ত ভাড়া দাবি করছে, সেই ভাড়া তারা তাৎক্ষণিক ফেরত দিতে বাধ্য হয়েছে, ফেরত দিয়েছে এবং তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। এদিকে যেসব সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে সেসব রুটে কমে যায় বাসের সংখ্যা, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বাস অতটাও নাই যতটা আর কি দরকার আমাদের। 5 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কিন্তু পর্যাপ্ত মনে হচ্ছে না আর কি। আর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলছেন, নগর পরিবহনের বাসগুলোর মধ্যে সিটিং ও গেটলক সার্ভিস বন্ধ করা হবে। 3 দিন সময় দিব। এই 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এসব সার্ভিস বৈধ নয় বলেও জানান তিনি। প্রায় 6000 গাড়ি ঢাকা শহর এবং শহরতলিতে চলাচল করে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম আগের অবস্থায় ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও ভুল বলে আখ্যায়িত করেছে গবেষণা সংস্থাটি। তৌহিদুর রহমানের রিপোর্ট। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আদৌ কি জরুরি ছিল? এ নিয়ে নিজেদের বিশ্লেষণ তুলে ধরতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। প্রতিবেদনটির প্রেক্ষিতে সংস্থাটি বলছে, গত 7 বছরে জ্বালানি তেল থেকে 43,000 কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তাই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে
সেটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিসঙ্গত নয়, সরকারের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়, নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিকভাবেও এটা কোনো আলোকিত সিদ্ধান্ত নয়। ডিজেল এবং কেরোসিনের যেই মূল্যটি বাড়ানো হয়েছে, আমরা এই মূল্য প্রত্যাহার করে আগের মূল্যে ফেরত যাওয়ার কথা বলছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন, কৃষি উৎপাদন সহ সব খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান সিপিডির। উচ্চ মধ্যম আয়ের দেশ বা আমরা এলডিসিতে গ্রাজুয়েট করে ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছি, সেখানে কিন্তু আমাদের একটা প্রতিযোগিতামূলক বাজার কাঠামো প্রয়োজন হবে। সেই প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর সঙ্গে এখন যেভাবে মূল্য নির্ধারণের প্রক্রিয়া বা প্রেসার দেখতে পাচ্ছি, সেটি মোটেও সঙ্গতিপূর্ণ নয়। জ্বালানি তেল খালাস, পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনায় অপচয়, অনিয়ম দূর করার পরামর্শ দিয়েছে সিপিডি। তাগিদ দিয়েছে সংস্থাটির সক্ষমতা বাড়ানোরও। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উদ্বেগ প্রকাশ করেই দায় সারতে চাইছেন বিশ্ব নেতারা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দেওয়ার ইস্যুতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না তারা। এই অবস্থায় ব্যয়বহুল প্রযুক্তির নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো কঠিন বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রায় একই মত বিশেষজ্ঞদের। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। চরম উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষায় স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। মূল ভেন্যুতে যখন বৈশ্বিক তাপমাত্রা কমাতে 70টি এজেন্ডা নিয়ে চলছে আলোচনা, তখন বাইরে থেমে নেই ন্যায্য দাবি আদায়ের বিক্ষোভ। আলোচনায় ঘুরে ফিরেই আসছে তেল কয়লার ব্যবহার কমানোর তাগিদ। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, ধনী দেশগুলো অর্থ সহায়তা না দিলে রাতারাতি ব্যয়বহুল প্রযুক্তির বিকল্প জ্বালানির উৎপাদন বাড়ানো সম্ভব নয়। রিনিউয়েবল এনার্জি কেবলমাত্র সোলার না, রিনিউয়েবল এনার্জি হাইড্রো পাওয়ার, তার মানে নেপাল এবং ভুটানকে আমরা সংযুক্ত করতে চাই, তাদের হাইড্রো পাওয়ার নিব আমরা। ভারতের থেকে রিনিউয়েবল এনার্জি আমরা নিতে পারি, আমরা আমাদের নিজেদের ক্ষেত্রটা আমরা বাড়াতে পারি। বা নিজেদের ক্ষেত্র বাড়াতে গেলে আমাদের এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ আমাদের প্রচুর জায়গা লাগে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা নিয়ন্ত্রণে বিজ্ঞানভিত্তিক আলোচনা হলেও অভিযোজনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নেই। 18% কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিলে অর্থ ছাড়ের আহ্বান তাদের। বাংলাদেশ পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, কিন্তু সেই ক্ষতিগ্রস্ততাকে নিয়ে এগিয়ে যাওয়া প্রেসিডেন্টের লতন নেমে সেখানে বড় লোকের দেশ যারা, তারা বলে দিয়েছে যে দুটো ব্যাপারে কোনো আলোচনা হতে পারবে না। এটা প্যারিস এগ্রিমেন্টে রয়ে গেছে। একটা হচ্ছে যে কম্পেনসেশন, আমাকে টাকা দাও। আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউশন, মানে কে দায়িত্ব, কার দায়িত্ব, কে ক্ষতি করেছে, এই কথা বলতে পারবে না। এই কথা দুটো বাদ দিয়ে তারপরে আসেন আমরা দোস্তি করি। এটা হচ্ছে রাজনীতি। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ও ক্ষতিপূরণ ইস্যুতে বিশ্ব নেতাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি বলছেন এই বিশেষজ্ঞ। ফাইন্যান্সিয়াল মেকানিজমে যে টাকাটা আসছে, সেইটা অর্ধেক আমরা দাবি করছি অ্যাডাপ্টেশনে দিতে হবে, অর্ধেক মিটিগেশন। তো সেটা নিয়ে জিন্দাবাদ চলবে। এখন যারা টাকাটা দিচ্ছে তাদের মাথা ব্যথা হচ্ছে মিটিগেশন। ক্ষতিপূরণ আদায়ে দর কষাকষির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্থ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। যে হারে তাপমাত্রা বাড়ছে 21 শতকের মধ্যে, সেটি গিয়ে দাঁড়াবে 2.7% উপরে। আর সেটি হলেই চরম সংকটে পড়বে খাদ্যসহ বিভিন্ন সমস্যায় পুরা বিশ্ববাসী। এবারের জলবায়ু সম্মেলন থেকে এমন একটা সিদ্ধান্তে আসতে হবে যে ক্ষেত্রে 2015 সালের প্যারিস চুক্তি বাস্তবায়ন করা যায়। বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে সাইদুল ইসলাম, 21 টেলিভিশন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বললেন ওবায়দুল কাদের। টেকসই উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান জরুরি, তথ্য উপাত্ত জনশুমারিতে অন্তর্ভুক্তির দাবি। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। স্বৈরাচার পতনে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুলিস্তানের 0 পয়েন্টে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। রাসেল খানের রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনের জীবন্ত পোস্টার নূর হোসেন। 1987 সালের 10 নভেম্বর বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে রাজপথে নামেন সময়ের সাহসী যোদ্ধা।
পুলিশের গুলিতে শহীদ হন তিনি। নূর হোসেন আর গণতন্ত্রের সংগ্রাম একাকার হয়ে আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুলিস্তানে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য লড়াইয়ে নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে। শ্রদ্ধা জানান নূর হোসেনের পরিবারের সদস্যরা। সব শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারলেই সার্থক হবে নূর হোসেনের আত্মত্যাগ। গণতন্ত্র মুক্তি চাইছে, এটুকুই নূর হোসেনের আশা ছিল। হ্যাঁ, নূর হোসেনরে আপনারা পরে একটু ধরে রাখবেন যাতে ভুলা না যায় জনগণ, এটুকুই আমার আশা। গণতন্ত্র যদি আবার টানা হেঁচড়া শুরু হয়, হ্যাঁ, আবার যদি এ নিয়ে আবার মিছিল পথে নামতে হয়, আবার রক্ত দিতে হয়, তাহলে তো সেই গণতন্ত্র কিছু রইল না। গণতন্ত্র টিকাইতে হলে সব রাজনৈতিক দল এক হয়ে দেশকে সুন্দরভাবে আগায় নিতে হবে। পাঠ্যপুস্তকে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও শহীদ নূর হোসেনের আত্মত্যাগের মহিমা সংযুক্ত করার আহ্বান জানান বিভিন্ন সংগঠন। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। শহীদ নূর হোসেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রতীকী নাম। 1987 সালের আজকের দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদ বিরোধী মিছিলে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তার এই আত্মদান স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের নতুন মাত্রা যোগ করে, যার ধারাবাহিকতায় পতন হয় এরশাদ সরকারের। অগ্নিঝরা উত্তাল সেই দিনের বাকিটা জানাচ্ছেন রিয়াজ সুমন। 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচার বিরোধী উত্তাল রাজপথে জীবন্ত পোস্টার হয়ে নেমে এসেছিলেন নূর হোসেন। তার বুকে পিঠে লেখা অগ্নিঝরা স্লোগান দ্রোহের আগুন জ্বালায় প্রতিবাদী জনমনে। একই সঙ্গে জিঘাংসার দাবানল ছড়িয়ে দেয় স্বৈরাচারী সরকারের মসনদেও। তাদের লেলিয়ে দেয়া বাহিনী নির্বিচারে গুলি চালায়, ঝাঁঝরা হয় গণতন্ত্র দাবির বুকপিট। মৃত্যুকে আলিঙ্গন করেন নূর হোসেন। উদুম গায়ে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগানটা লিখে তারা মিছিল করছিল এবং পুলিশ এক পর্যায়ে একদম লক্ষ্য করেই তাকে গুলি করে এবং ঘটনাস্থলেই সে আহত হয় এবং তাকে মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সেদিনের রক্তস্রোতে ভেসে বেগবান হয় আন্দোলনের জোয়ার। ধীরে ধীরে নড়বড়ে হতে থাকে স্বৈরাচারের সিংহাসন। অব্যাহত লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। আমরা এই শপথ নিয়েছিলাম যে যতদিন এরশাদের পতন না হবে ততদিন আমরা এই ঐক্য ধরে রাখবো এবং আমরা ঘরে ফিরে যাব না। এমত অবস্থায় 1990 সালের 4 ডিসেম্বর অনানুষ্ঠানিকভাবে এরশাদের পদত্যাগের ঘোষণা আসে। 6 তারিখ আনুষ্ঠানিকভাবে উনি পদত্যাগ করতে বাধ্য হন। নূর হোসেনদের রক্তে কেনা গণতন্ত্রের উপর এখনও আঘাত আসে। সেই অভিঘাত মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে আরও সোচ্চার থাকার আহ্বান এই সাবেক ছাত্রনেতার। ইদানিং রাজনীতিতে দেখা যায় যে রাজনীতির ক্ষেত্রে রাজনীতির চাইতে রাজনীতির বাইরের থেকে যারা এসেছে তাদের আধিক্য অত্যন্ত বেশি। এটা রাজনীতির জন্য, দেশের জন্য, জাতির জন্য এটা ক্ষতিকর। এরশাদ বিরোধী আন্দোলনের এই ছাত্রনেতা মনে করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে গণতন্ত্রের ধারা সমুন্নত রাখা প্রয়োজন। ফলে এই সাম্প্রদায়িক শক্তিকে শুধু জেলে ঢুকিয়ে গ্রেপ্তার করে এটা হবে না, এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে জনশুমারিতে সম্পৃক্তকরণ জরুরি। না হলে সঠিক পরিসংখ্যানের অভাবে পিছিয়ে পড়া 80 লাখ জনগোষ্ঠীকে সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে না। এক সেমিনারে বক্তারা সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যানেরও তাগিদ দেন। শাকিরা আরজুর রিপোর্ট। দেশে 50টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তবে সমতলে বসবাসকারী এদের সংখ্যা কত এ নিয়ে সঠিক কোনো পরিসংখ্যান নেই। ফলে তারা নানান বৈষম্যের শিকার হচ্ছে। অ্যাক্টিভলি কাজ করতে হবে, যাদের জন্য কাজ করছি তাদের সাথে গিয়ে। কোনো একটা গ্রামের থেকে আম পেকেছে, আম খাওয়ার নিমন্ত্রণ এসছে, ও হয়তো সকালবেলা এসে বলছে চলো আম খেয়ে আসি। আসলে আম খাওয়াটা টুছিলা ছিল। উনি দেখতে গেছেন ওখানে
যে সম্প্রদায়রা থাকে সেই সম্প্রদায়রা কতটুকু ভালো থাকেন। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ সবার মাতৃভূমি, এখানে উপজাতি বা আদিবাসী বলে কেউ নেই। সাবঅর্ডিনেট কথা তাদেরকেই বলতে হবে, তাদের মুখ থেকে শুনতে হবে। আমরা নাগরিক সমাজরা বলে সেটা হবে না আসলে। এবং আমি এটা স্টাডি করেছি আদিবাসীদের মধ্যে কতটা সংবাদ পরিবেশিত হয়, কতটা কলাম লেখা হয়। আমরা কলাম লিখবো, সবচেয়ে ভালো হয় আদিবাসীরা নিজেরাও কলাম লিখতে পারে, তার স্পেস কি দিবেন। অর্থনৈতিকভাবে যখনই তারা সমৃদ্ধ হবে, তারা তখনই তাদের একটা পরিবার উঠে আসবে, তাদের একটা অঞ্চল উঠে আসবে, সেই জায়গা থেকে তারা পরবর্তী ধাপে আরেকটা ধাপে উঠে আসার সুযোগটা পাবে। সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই দেশ এগিয়ে যাবে। অসাম্প্রদায়িক চেতনার এই দেশে এর প্রকৃত বাস্তবায়নের কথাও বলেন তারা। দ্বিতীয়ত, বাংলাদেশের উত্তর পশ্চিমের 16টি জেলার, উত্তরবঙ্গের 7টি জেলা এবং দক্ষিণবঙ্গের 2টি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দরিদ্রের অবস্থান থাকলেও তাদের সঠিক সংখ্যা আজ পর্যন্ত কোনো পরিসংখ্যান বা সময়তে উঠে আসেনি। আমাদের যে আসন্ন যে আদমশুমারি হবে, সেখানে আমরা কিভাবে আসলে আমাদের আদিবাসী জনগোষ্ঠীকে আমরা সম্পৃক্ত করব। জনশুমারির কথা বারবারই বলা হচ্ছে, যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটি, সেই উদ্দেশ্যটা যেন আমরা সফল করবার জন্য যার যার জায়গা থেকে আমরা যেন কাজগুলো করি। সব শ্রেণী পেশার মানুষের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করারও তাগিদ আসে সেমিনার থেকে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির 25তম আসর। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, 4 দিনব্যাপী তথ্য প্রযুক্তির এই সম্মেলনে থাকবে 30টি সেমিনার, মিনিস্টারিয়াল কনফারেন্স সহ বিভিন্ন সেশন। বক্তব্য রাখবেন দেশি বিদেশি শতাধিক বিশেষজ্ঞ। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের অর্জন এই সম্মেলনে তুলে ধরার সুযোগ হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বালিপাড়া থেকে ত্রিশালগামী বালু বোঝাই ট্রাক দোরেরামপুর আসার পর বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা যায়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। প্রকৃতির লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর। পর্যটকদের ডাকে পাহাড়ি কন্যা সোমেশ্বরী। এখানে নানা প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম বিজয়পুরের সাদামাটিও আকর্ষণ করে পর্যটকদের। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নীল আকাশে উকি দেয়া ছোট বড় পাহাড়, পাহাড়ের বুক থেকে নেমে আসা নদী রানী সোমেশ্বরী, প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। নেত্রকোনা শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। গারো, হাজং, কুচবানাই জনগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ি জনপদ এই দুর্গাপুর। এর প্রবেশদ্বার বিরিশিরিতে রয়েছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল একাডেমি। এছাড়া রয়েছে টং ও কৃষক আন্দোলনের নেত্রী রাশিমণি হাজং এর স্মৃতিসৌধ ও রানীখং মিশন। রয়েছে অন্যতম প্রাকৃতিক সম্পদ বিজয়পুরের সাদামাটি বা চীনামাটির পাহাড়, যা সিরামিক শিল্পের কাঁচামালের জন্য বিখ্যাত। স্বীকৃতি মিলেছে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে। এটা উত্তোলন করে নিয়ে চলে যায়, তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা হারিয়ে যাবে। এই নীল পানির রঙের জন্যই আমরা যেটা আমার সচরাচর দেখা হয় না, তো ওটা দেখতে আমরা এসেছি। এই সৌন্দর্যটা এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে আসলে এটা কতটা সুন্দর। এখনো 163টি সাদামাটির টিলা রয়েছে এখানে। এ পর্যন্ত 5 লাখ মেট্রিক টন মাটি উত্তোলন করা হয়েছে। মজুদ আছে 13.77 লাখ মেট্রিক টন। বিজয়পুরের চারপাশে ওয়াকওয়ে করা হবে পর্যটকদের সুবিধার্থে, কেবল কার এবং যদি রেলগাড়ি, তারপর ঝুলন্ত ব্রিজ এবং আরও নানাবিধ কর্মযজ্ঞের মাধ্যমে এটাকে একটা আকর্ষণীয় একটা পর্যটন হাবে পরিণত করার একটা প্রক্রিয়া কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি। অবকাঠামোর উন্নয়ন হলে এলাকায় পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন।
আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কপিরাইট আইন লঙ্ঘন, বাংলা লিংকের বিরুদ্ধে জেমসের মামলা, সমন জারি। বেলারুশ সীমান্তে শরণার্থী ঢল, টিয়ার শেল নিক্ষেপ, রাশিয়াকে দুষছে পোল্যান্ড। দেখছেন রাত 11টার 21 সংবাদ। 2007 সাল থেকে রিংটোন সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে 6টি গানের কপিরাইট আইন লঙ্ঘন করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলা লিংকের নামে মামলা করেছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে মামলাটি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেন। এর আগে দুপুর 12টার দিকে আদালতে আসেন এই রকস্টার। বাদীপক্ষের আইনজীবী জানান, কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলা লিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপন সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার SA মালেক। বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ। এ সময় পরিষদ সভাপতি SA মালেক আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ বাঙালি হিসেবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। কাল পরিক্রমায় এসব ধর্মীয় অনুষ্ঠান এখন বাঙালি সংস্কৃতিতে পরিণত হয়েছে। সমাবেশ থেকে বক্তারা স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে দেশ ও জনগণের প্রতি আহ্বান জানান। ৩৮তম মৃত্যুবার্ষিকীতে পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাকে স্মরণ করেছেন বিশিষ্টজনেরা। বিকেলে রাজধানীতে MN লারমার মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনি তার জীবনের পুরোটা সময় জুড়ে মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন শোষিত বঞ্চিত মানুষের জন্য। বক্তারা আরও বলেন, পাহাড়ের শান্তি ফেরানোর জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 1983 সালের আজকের এই দিনে তৎকালীন শান্তি বাহিনীর প্রতিপক্ষের হাতে নির্মমভাবে প্রাণ হারান পাহাড়ের এই জনপ্রিয় নেতা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 275টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 301টির, কমেছে 43টির, আর অপরিবর্তিত ছিল 31টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX 114 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,982 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,163 কোটি 78 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ CSE-তেও। লেনদেন হয়েছে 34 কোটি 29 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ঢাকা রিপোর্টার্স মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ টেলিভিশনকে 40 রানে হারিয়েছে 21 টেলিভিশন। আউটার স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে 21 টেলিভিশন। ওপেনিংয়ে মাঠে নামেন আকবর হোসেন সুমন ও আল আমিন আজাদ। ওয়ান ডাউনে নেমে দারুণ ব্যাটিং করে দলের ইনিংস বড় করেন জসিম জুয়েল। শেষ পর্যন্ত 63 রান সংগ্রহ করে 21 টেলিভিশন। জবাবে ব্যাট করতে নেমে 24 রানে গুটিয়ে যায় বাংলাদেশ টেলিভিশন। আকবর হোসেন সুমন নেন 2টি উইকেট, আর ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন 21 টেলিভিশনের জসিম জুয়েল। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে 20 লাখ টিকা দেবে ফ্রান্স, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় সম্মতিপত্র সই। 835 ইউনিয়ন পরিষদে কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, সহিংসতার চেষ্টা করলে ব্যবস্থা বললেন CEC। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও থামছে না ভাড়া নৈরাজ্য, সিটিং গেটলক সার্ভিস থাকছে না বলছে মালিক সমিতি। জলবায়ু ক্ষতিপূরণ নিয়ে বিশ্ব নেতাদের গড়িমসি, মুখ থুবড়ে পড়বে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ। T20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড 5 উইকেটে হেরে বিদায় ইংল্যান্ডের।
একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।